আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন। সাম্প্রতিক আমি আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখলাম যে আমাদের অনেকেই জাতীয় সঙ্গীত নিয়ে খুব আবেগ আপ্লুত। যেখানে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন তিনি রচনা করেছেন বাংলাদেশের স্বাধীনতা অনেক আগে। অনেক বিষয় নিয়ে কথা আছে। আসলে ব্যাপার যা হলো, যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, যারা জাতীয় সঙ্গীতটাকে তাদের জাতীয় সঙ্গীত এইটা দিয়ে যাদের, আমি দেখলাম যে কিছু আমাদের শিল্পীদের মধ্যে কিছু লোক, যারা নাটক করেন, যারা অভিনয় করেন, তারা এই গানটা গাওয়ার সময় কান্নাকাটি করছিল। আমি ব্যাপারটাকে উপলব্ধি করার চেষ্টা করলাম। দেখুন, আসলে কেউ কোরআন তেলাওয়াত করলে তার কান্নাকাটি আসে, কেউ জাতিসংগীত শুনলে তার কান্নাকাটি আসে, কেউ কারো রাষ্ট্রের তার কোনো কবিতা পড়লে তার কান্নাকাটি আসে। এখানে ব্যাপারটা কি সেটা আমাকে বুঝতে হবে, এটা আসাটা স্বাভাবিক। এখন আপনাকে আমাকে দেখতে হবে যে যে জাতীয় সঙ্গীতের জন্য কান্নাকাটি করছে তার ডিভোশন, তার ভক্তি এর ভিতরে, যে কোরআন পড়ে কান্নাকাটি করছে তার ভক্তি কোরআনের ভিতরে, যে কবিতা আবৃত্তি করে কান্নাকাটি করছে তার ভক্তি এর ভিতরে। ভক্তি ব্যাপারটা কি? ভক্তি ব্যাপারটা হলো যে তার স্পিরিচুয়াল রিহ্যাবিলিটেশন, যে তার আত্মার পুনর্বাসন করতে চায় তার নিজস্ব ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। আপনি দেখবেন যে কেউ মূর্তির সামনেও সে কান্নাকাটি করছে, তার চোখের পানিতে ভেসে যাচ্ছে। কেউ মক্কাতে গিয়ে, আমরা মুসলিম যারা, আমাদের আল্লাহর সামনে আমরা মক্কাতে কাবাঘরের সামনে আমাদের কান্নাকাটি করি, আমাদের চোখের পানি ভেসে যায়। কেউ কোরআন তেলাওয়াত করছে, অথবা আমরা কোরআন তেলাওয়াত করতে করতেও অনেকে কান্নাকাটি করি, আমরা নামাজ পড়তেও আমরা অনেক সময় কান্নাকাটি করি। এর ব্যাপারটা হলো, আমার ভক্তি হলো এই যে আমার সৃষ্টিকর্তা, আমার ভক্তিটা আমার সৃষ্টিকর্তার প্রতি, আমার সৃষ্টিকর্তার সাথে আমি আমার অন্তরের কষ্টগুলো আদান প্রদান করছি। তিনি আমার অন্তরের কষ্টের, আমার সমস্যার, আমার জীবনে যত ভক্তি রিলেটেড বিষয়গুলো আছে সেটার পুনর্বাসন তিনি করবেন। এটা স্পিরিচুয়ালিটির সাথে সম্পর্কিত একটি বিষয়, নয়তো মানুষের চোখে পানি আসে না। তো যারা জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে যাদের কান্না আসে, তাদের ভক্তিটা সেখানে, এটাতে তার বিশ্বাস সে সৃষ্টিকর্তা, অথবা সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক হয়তো নেই, হয়তো আছে, অথবা সেদিকে তার অন্তরটা কম ঝোঁকা, সে তার এদিকে তার ভক্তিটা এখানে পুরোপুরি এটার মধ্যে। এতে তারা কি চায়? পৃথিবীর অধিকাংশ মানুষের অন্তরের যে কষ্ট, এটা তার অন্তরে যে পাপবোধ থাকে, এটা থেকে মানুষের অন্তরের কষ্ট সবচেয়ে বেশি হয় মানুষের মধ্যে। এখন একটা লোক যদি মনে করে যে আমি আমার দেবতা, আমার দেবতা যারা আছে, আমার মূর্তি যেগুলো আছে, আইডল যারা আছে, বিভিন্ন দেবতাদের মূর্তি, যারা দেবতা পূজা করেন, তাদের দেবতাদের মূর্তি আছে, তাদের সামনে আমি আমার অন্তরের কষ্টগুলো প্রকাশ করছি, এবং আমার অন্তরের যত পাপবোধ আছে সব কিছু থেকে আমাকে মুক্ত করবেন এই দেবতাগুলো। এটা যাদের বিশ্বাস। আমরা মুসলিমরা আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের সৃষ্টিকর্তা, যিনি অদৃশ্য, আমরা তার কাছে আমাদের অন্তরের কষ্টগুলো, আমাদের পাপগুলো জন্য ওনার কাছে আমরা মাফ চাই। এই জন্য আমাদের অন্তর থেকে কষ্ট আসবে, আর আমাদের অন্তর থেকে কান্না আসবে আমাদের সৃষ্টিকর্তার সামনে। তো এখন যার বিশ্বাসটা ডিফারেন্ট, ঠিক আছে? তো যারা জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে যাদের কান্না আসে, তাদের বিশ্বাসটা এর সাথে রিলেটেড, জাতীয় সঙ্গীতের সাথে রিলেটেড, অথবা এই বিশ্বাসের সাথে রিলেটেড। অবাক করার মতো বিষয়, যারা জাতীয় সঙ্গীতকে তাদের আত্মার শান্তির
আত্মার পুনর্বাসনের উপকরণ মনে করে, ঠিক সেম লোকগুলো এই জাতীয় সঙ্গীতটা একটা জাতিসত্তা এবং একটা ন্যাশন স্টেটকে কেন্দ্র করে জাতীয় সঙ্গীতটা, সেটা কি বাংলাদেশ। এখন অবাক হওয়ার মতো বিষয়, ঠিক একই লোকগুলো পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী আদিবাসী যারা, তারা তাদের আদিবাসী বিচ্ছিন্নতাবাদী কর্মতৎপরতাকে, তাদের পন্থাকে তারা সমর্থন করে। একদিক থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটার জন্য তারা কান্নাকাটি করে। আমি অবশ্যই বাংলাদেশকে ভালোবাসি, আমি আমার দেশের জন্য আমার ভালোবাসা আছে। এই দেশে আমি জন্মেছি, বড় হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে বিশেষভাবে ভালোবাসতেন। হ্যাঁ, আমরা অবশ্যই বাসি, কিন্তু আমরা ভৌগোলিক জাতীয়তাবাদে বিশ্বাস করি না, এই অর্থে যে যে পার্শ্ববর্তী অঞ্চলের আমি শুধু বাংলাদেশি বলে আমি ভালো মানুষ, ইন্ডিয়া আলাদা একটা রাষ্ট্র বলে সেখানকার মানুষগুলো খারাপ না, আমরা ওইভাবে বিশ্বাস করি না। আমরা মনে করি ভালো মানুষ দুই জায়গাতেই আছে, ভালো মন্দ দুই জায়গাতেই আছে। কিন্তু যারা বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত নিয়ে যাদের এই কান্নাকাটি, এত গভীর কান্নাকাটি, গভীর ভালোবাসা, সেই লোকগুলো আবার পার্বত্য চট্টগ্রামের যারা স্বাধীনতাকামী, তাদের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে, যে বাংলাদেশ থেকে তারা পৃথক হয়ে গেলেও যাক, সমস্যা কি। এটা তারা কখন করছে? যখনই তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে কখনোই ভারতকে বস মেনে চলে এরকম কোনো সরকার যখন বাংলাদেশে থাকে না, তখনই তাদের এই জিনিসগুলো, এই ভালোবাসাগুলো জেগে ওঠে। তারা বাংলাদেশ থেকে চিটাগংকে আলাদা করে দিতে চায়, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিতে চায়। তাদের হঠাৎ করে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের জন্য তাদের কান্নাকাটি শুরু হয়। পক্ষান্তরে আমরা তো জানি যে এই দেশে যখন হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যায়, তারা এই দেশে তাদের জায়গা জমিগুলো বিক্রি করে যায়, তারা যেই দলকে বাংলাদেশে তাদের দল মনে করে তাদের লোকজনের কাছে। তো এই যে হিপোক্রেসি, এর দ্বারা একটা জাতি কী পাবে? আপনি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যারা পাওয়ারফুল লোক আছেন, তাদের ধর্মের মধ্যে যারা অপেক্ষাকৃত শক্তিশালী, অর্থনৈতিকভাবে বংশীয়ভাবে যারা শক্তিশালী, তারা তাদের মধ্যে যারা দুর্বল লোক তাদেরকে জুলুম করছে। অনেক ঘটনা আছে বিভিন্ন জায়গায়। একইভাবে মুসলিমরাও করছে, মুসলিমদের মধ্যে যারা প্রভাবশালী তারাও এই জুলুম করছে তাদের অপেক্ষাকৃত দুর্বল কোনো মুসলিমের উপর, অপেক্ষাকৃত দুর্বল কোনো মুসলিমের পরিবারের উপর। তো জুলুমগুলো চলছে। পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন, তারা এই পার্বত্য চট্টগ্রামের এই ভূখণ্ডে কোনো বাঙালিকে বসবাস করতে দিবে না, বাঙালিকে তারা স্যাটেলার বলে। এটা কেমন ব্যাপার? পার্বত্য চট্টগ্রামের এই জায়গাটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে স্বাভাবিকভাবে মানুষ বসবাস করে না। পৃথিবীর অধিকাংশ জায়গায় পাহাড়ি অঞ্চলগুলো স্যাংচুয়ারি হিসেবে থাকে। আমরা ছোট রাষ্ট্র বলে আমরা পাহাড়েও বসবাস করতে হচ্ছে, আমরা সেখানেও বসবাস করতে যাচ্ছি। আমাদের দেশে ভূখণ্ডের স্বল্পতা আছে, আমাদের দেশে সমতল ভূখণ্ডের স্বল্পতা আছে, আমরা পাহাড়ি অঞ্চলে বসবাস করতে যাচ্ছি। আপনি ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোতে তো কিছু কিছু রাষ্ট্রে, ছোট ছোট রাষ্ট্র যেগুলো, ইংল্যান্ডের অনেকগুলো দ্বীপ, ইউকে অনেকগুলো দ্বীপ, অস্ট্রিয়া, ওদের অনেকগুলো জায়গাতে দ্বীপ অঞ্চল আছে, ছোটো ছোটো দ্বীপ অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল আছে, সেখানে তারা পাহাড়ে বসবাস করে। এখন আমাদের বাংলাদেশে আমরা পাহাড়ে বসবাস করতে যাচ্ছি কেন? কারণ চিটাগংয়ে সমতল ভূমি খুবই কম, সমুদ্র তীরবর্তী অঞ্চলে মানুষ বসবাস করতে চায় না, জলোচ্ছ্বাসের ভয় আছে, পানির লবণাক্ততা আছে, বিভিন্ন বিষয় আছে। প্রকান্তরে যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করতে যাচ্ছে, তাদেরকে সেখানে আদিবাসী যাদের ইতিহাস ঘাটলে দেখা যায় ওনারা পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে এখানে মাইগ্রেট করেছেন, এতে কোনো সমস্যা নেই। আমরাও পৃথিবীর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মাইগ্রেট করি। বাংলাদেশ থেকে আমরা ইউরোপে যাচ্ছি, ইউরোপিয়ানরা অন্য অঞ্চলে যাচ্ছে। মাইগ্রেশন পৃথিবীতে চলবে যতদিন পৃথিবী থাকবে। এইটা পশু পাখি প্রাণীকুল মানুষ সবাই মাইগ্রেশন করবে এক অঞ্চল থেকে অঞ্চলে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। এখন বিভিন্ন জাতিগোষ্ঠীর, আপনার চায়না, ইন্ডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, বিভিন্ন অঞ্চল থেকে আসা, চীন, এসব অঞ্চল থেকে আসা বিভিন্ন জাতিগোষ্ঠীর, প্রায় 40-50টা জাতিগোষ্ঠীর, বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্মের বহু জাতিগোষ্ঠীর লোক আমাদের পার্বত্য চট্টগ্রামে আছেন।
ওনারা ওনাদেরকে যেভাবে পরিচয় দিতে পছন্দ করেন আমরা সেভাবে ওনাদের ডাকবো। আদিবাসী বললে আমরা আদিবাসী বলবো, ওনারা যেভাবে পরিচয় দিতে চান আমরা সেভাবে ওনাদের দিব, সমস্যা নেই। কিন্তু পাহাড়টা ওনারা দখল করতে হবে কেন? আপনি মাইগ্রেট করেছেন, এইটা বাংলাদেশের ভূখণ্ড, আপনি এখানকার আইন তো আপনাকে মেনে চলতে হবে। আপনি এটাকে দখল করে এখানে যারা বাংলাদেশি আছে তারা সেখানে বসবাস করলে তাদেরকে আপনি সেটেলার বলে আপনি তো হঠকারিতামূলক আচরণ করছেন। এটা কেমন কথা? আমরা তো আপনাকে এখানে মনে করি না যে আপনি এখানে অগ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা জমি, আপনি বসবাস করবেন, কিন্তু সেখান থেকে বাকিদেরকে আপনি গুলি করে বের করে দিবেন, এইটা আপনার জায়গা আপনি দাবি করবেন, এটা কেমন কথা? আল্লাহর জমিনের একটা পার্বত্য চট্টগ্রামের একটা জায়গা আছে, এখানে সবাই বসবাস করবে, কেউ কারোর সাথে মারামারি করবেন না। আপনি বন্দুক দেখাবেন, আপনি ওভার স্মার্টনেস দেখাবেন, আপনি পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আপনি অস্ত্র দেখাবেন, আপনি ওভার স্মার্টনেস দেখাবেন। আপনি কী মনে করেন বাংলাদেশের লোক কেউ কিছু খোঁজখবর জানে না পৃথিবীর? আপনারা কি মনে করছেন? শান্তিতে বসবাস করুন, সম্প্রীতির সহিত বসবাস করুন, আপনারাও করবেন, বাংলাদেশি যারা আছে তারাও করবেন। তারা সেটেলার হবে কেন? আপনি সেটেলার, আমরা বাংলাদেশের লোক যদি সেটেলার হয় আপনি কে? আপনারা কারা? আপনি তো 2 দিন পর বলবেন বাংলাদেশও আপনার। ভারত যদি এসে বলে বাংলাদেশ তাদের, আমরা কি স্বীকার করে নিব, মেনে নিব তাদের বন্দুকের ভয়ে? আপনি পার্বত্য চট্টগ্রামের, আপনি ওভার স্মার্ট, আপনি পশ্চিমা অস্ত্র পাচ্ছেন, আমরা মেনে নিব আপনি বললে? এটা কেমন কথা? আপনি নিজেকে ওভার স্মার্ট মনে করছেন, আমাদের পাগল ছাগল মনে করছেন? আমরা জানি না পৃথিবীতে কী হচ্ছে। আপনি আপনার মতো স্মার্ট হন, ইটস ওকে, ইটস ফাইন, কিন্তু মানুষকে আন্ডারমাইন করবেন কেন? আপনি বাংলাদেশিদেরকে ভয় দেখাবেন কেন? আপনি অস্ত্র নিলেই বাংলাদেশিরা ভয় পেয়ে যাবে, এটা আপনাকে কে বললো? প্রত্যেক বাংলাদেশি যুবককে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লাইসেন্স করা অস্ত্র দিয়ে দেওয়া উচিত পার্বত্য চট্টগ্রামে, অ্যাটলিস্ট ইন দ্য বিগিনিং। ভারতও যদি বাংলাদেশকে ভয় দেখায় যে এদেশকে তারা তাদের বড় সামরিক বাহিনী এবং অস্ত্র দিয়ে ভয় দেখাবে, ওদের 100 কোটি হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা বাংলাদেশকে দখল করবে না, এভাবে চিন্তা করবেন না, পারবেন না। আপনি পারবেন না, সংখ্যার ভয় দেখাবেন না, অস্ত্রের ভয় দেখাবেন না। পৃথিবী এখন অনেক বেশি উন্মুক্ত, আপনি বললেই মেনে নেওয়া হবে না। আপনার ভয়ে মানুষ কাচুমুচু করে আপনাকে আপনার প্রভুত্ব মেনে নেবে না, এটা চিন্তাও করবেন না। আপনি মানুষ মারতে পারবেন, কিন্তু মানুষ ভয় পেয়ে যাবে, আপনি কেন চিন্তা করলেন? পৃথিবীতে মানুষ একটা পর্যায় পর্যন্ত চুপ থাকে, ধৈর্য ধারণ করে, সংঘাতে যেতে চায় না মানুষ। এর অর্থ এই নয় যে আপনাকে ভয় পেতে হবে। আমরা চাই সম্প্রীতির সহিত আল্লাহ তাআলার ভূখণ্ডে সবাই বসবাস করবেন, কিন্তু আপনি নিজে জায়গা পেয়ে আপনি অন্যকে বিতাড়িত করবেন, এটা তো অন্যায়। আপনি কিছু ট্রেনিং নিলেই আপনি মনে করবেন যে আপনি কিছু অস্ত্র পাচ্ছেন, বিদেশি একদম খুব পলিশ করা ভালো ভালো অস্ত্র পাচ্ছেন। আপনি কি মনে করেন এই অস্ত্রগুলো কোথায় থেকে আসছে, কারা বানাচ্ছে? এই দেশের সামরিক বাহিনী, এই দেশের লোকরা, এই দেশের সতর্ক জনগণ যারা, সচেতন জনগণ যারা, তারা বোঝে না এই অস্ত্রগুলো কোথায় থেকে আসছে, এগুলোর প্রোটোটাইপ কোথায় তৈরি হচ্ছে মানুষ বুঝতে পারে না। আপনি কি মনে করেন? আপনি কেন মনে করেন আপনি এত ওভার স্মার্ট? কারা এগুলো বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে, কিভাবে সাপ্লাই দিচ্ছে, এসব কি মানুষ বোঝে না? মানুষকে আন্ডারমাইন করতে করতে আপনাদের অহংকার অনেক বেড়ে গেছে। আপনারা এটা করবেন না। আপনাদের মধ্যে আমি জানি পার্বত্য চট্টগ্রামের অনেক ইয়াং, ওনাদের যারা ইয়াং ছেলেপেলে আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, তারা শিক্ষিত হচ্ছেন, বাংলাদেশের মূলধারার সাথে তারা কাজকর্ম করছেন, জব করছেন, যে যার সংস্কৃতি পালন করছে, যে যার, প্রত্যেকের আলাদা আলাদা সংস্কৃতি আছে, প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে। আমরা সেটাকে সম্মান করি। আপনারটা আপনি প্র্যাকটিস করুন, ঠিক আছে? আপনারটা আপনি প্র্যাকটিস করুন, আমরা সম্মান করি। আমাদের বাংলাদেশে আমরা মানুষকে জেনোফোবিক মনে করি না। আমরা হিন্দুদেরকেও এদেশে
ঘৃণার চোখে দেখি না। আমরা উপজাতি যারা আছেন তাদের, যারা আদিবাসী আছেন তাদেরকেও আমরা ঘৃণার চোখে দেখি না। অতএব অহেতুক কারো উস্কানিতে আমরা আপনাদের সাধারণ লোকগুলোকে দোষী বলছি না। আপনাদের ঘরদুয়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে, কে বা কারা জ্বালাচ্ছে সেটা দেখুন, বোঝার চেষ্টা করুন। রাতের বেলা পাহারা দিন, পাহারা দিয়ে ওই সকল দুষ্কৃতকারীদের ধরে ফেলুন যারা আপনার ঘরে আগুন দেয়, আপনার স্বাভাবিক জীবনকে বিনষ্ট করে। তাদেরকে ধরে ফেলুন। কারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে, মানুষে মানুষে মারামারি, হানাহানি, কাটাকাটি লাগাচ্ছে, ওই সকল লোকদেরকে ধরে বিচারের সম্মুখীন করুন। বাজে লোক, হিপোক্রাইট যারা, যারা একদিক দিয়ে স্বাধীনতার পতাকার জন্য, বাংলাদেশের পতাকার জন্য কান্নাকাটি করে, অন্য দিক দিয়ে আবার পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে। কত হিপোক্রেট, কেমন ধরনের মুনাফেক চরিত্র এই লোকগুলোর। আমাদের আগামী দিনগুলোতে যদি ইন্ডিয়া এবং বাংলাদেশে তাদের সহযোগী যারা, তারা যদি বাংলাদেশের মানুষের শান্তি বিনষ্ট করে, মানুষকে উপর্যুপরি সংঘাতে লিপ্ত করাতে থাকে, গতকাল তারা বায়তুল মুকাররমে সেম চেষ্টা করেছে, সব জায়গায় তারা সংঘাত লাগানোর চেষ্টা করছে। মানুষের মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্ত দেখতে যদি তারা পছন্দ করে, এই দেশের মানুষ অচিরেই প্রত্যেকে নিজের ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য এদেশের মানুষ প্রত্যেকেই নিজ হাতে অস্ত্র তুলে নেবে। আপনি বলবেন যে অস্ত্র কোথায় পাবে? আরে ভাই, অস্ত্র তো আপনি নিয়ে আসবেন। যারা আপনারা দুষ্কৃতকারী, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন, মানুষের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি লাগাচ্ছেন, অস্ত্র তো আপনারা নিয়ে আসবেন। আফগানিস্তানে কি হয়েছে? রাশিয়া 1979 সালে 10 বছর কমিউনিজম জোর করে চাপানোর চেষ্টা করেছে। যাওয়ার সময় 20 লক্ষ অটোমেটিক রাইফেল দিয়ে গেছে আফগানিস্তানে 1989 সালে। এরপর কি হলো? সেখানে গৃহযুদ্ধ হলো, মানুষে মানুষে মারামারি, কানাকাটি হলো, পাকিস্তানপন্থী সরকার প্রতিষ্ঠিত হলো, গুরুবুদ্দিন হেকমতিয়ার, বোরহানুদ্দিন রাব্বানি, ওনাদের নেতৃত্বে সেখানে সরকার গঠিত হলো। ডক্টর নজিবুল্লাহ, গৃহযুদ্ধ হলো, আহমেদ শাহ মাসুদ, গৃহযুদ্ধ হলো। এই সকল লোকগুলো এরা একে অপরকে হত্যা করলো। কি হলো আবার? সেখানকার মাদ্রাসার ছাত্ররা সরকার গঠন করলো এই অরাজকতা দেখে। সেখানে 5 বছর পরিচালিত হওয়ার পর সারা পৃথিবীর, আমেরিকা, ওয়ার্ল্ডে অন্যান্য বড় রাষ্ট্রগুলো আক্রমণ করলো। আক্রমণ করার পর তারা 20 বছর যুদ্ধ করলো। 20 বছর পর যাওয়ার সময় আমেরিকা $60-70 বিলিয়ন অস্ত্র দিয়ে গেল। তো অস্ত্র তো আপনারাই নিয়ে আসছেন ভাই। অযথা মানুষে মানুষে মারামারি, কানাহানি, কাটাকাটি লাগাবেন না। লাগালে ওই সকল অঞ্চলগুলো অস্ত্রে ভরে যায়, অস্ত্র ভরে যায়। আমরা চাই না এই দেশের মানুষের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি হোক। কিন্তু যারা আজকে ষড়যন্ত্র করছেন, আপনারা বুঝতে পারছেন না। আপনার কাছে মনে হচ্ছে আপনি জয়ী হচ্ছেন। না, দেশে আপনি যত বেশি অরাজকতা সৃষ্টি করবেন, মারামারি সৃষ্টি করবেন, মানুষ তত বেশি ডিফেন্সের দিকে আগাবে। আপনি কি মনে করেন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে? আপনারা মনে করছেন? না। আপনি ভারত যত কৌশলেই করুন, যত চালাকির সহিত করুন, ইসলামী দলগুলোর মধ্যে মারামারি লাগাবেন, যত কিছুই করুন, মানুষ ডিফেন্সলেস যখন বোধ করবে, মানুষ অস্ত্র নিতে থাকবে। সেটা ক্ষুদ্র অস্ত্র হোক, বড় অস্ত্র হোক, মানুষ নিতে থাকবে। মানুষ নিরাপত্তা না পেলে মানুষ নিজের জন্য কোনো না কোনো নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবে। তো আপনি অনিরাপত্তা তৈরি করছেন কেন? আপনারা এই দেশের মধ্যে অনিরাপত্তা তৈরি করছেন কেন? করলে তো মানুষ নিরাপত্তার দিকেই হাঁটবে। মানুষ তার নিজের সেলফ ডিফেন্সের জন্য সেও অস্ত্র ধরবে। আর রাষ্ট্রীয়ভাবেই আমি বাংলাদেশে আমাদের যারা বর্তমানে শাসক আছেন, এই দেশের প্রত্যেকটা ইয়াংকে, যুবককে সামরিক ট্রেনিং দেওয়া উচিত। এবং এদের মধ্যে যারা ভালো মানুষ,
ভেটিং করে তাদেরকে ভালো ভালো মানুষকে লোকগুলোকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ, আমাদের আর্মি, আমাদের পুলিশ, আমাদের যারাই আছেন প্রশাসনের এবং সশস্ত্র বাহিনীর, আমি মনে করি সংখ্যাটা যথেষ্ট নয়। এদের সহযোগী হিসাবে বাংলাদেশে যারা বিপ্লবী, যারা যে সাম্প্রতিক সময় যারা বিপ্লব সংগঠিত করেছেন বাংলাদেশে, তাদেরকে দিয়ে বাংলাদেশের এই বাহিনী তৈরি করা উচিত। বিপ্লবী শুধুমাত্র ছাত্র নয়, এদেশের আপামর জনতা, শুধুমাত্র ছাত্ররা বাংলাদেশে বিপ্লব সংগঠিত করেনি, সকল স্তরের জনতা, সকল দলের, সকল মতের যারাই অংশগ্রহণ করেছেন, সকলকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া উচিত দেশের ডিফেন্সকে শক্তিশালী করার জন্য, একটা বিপ্লবী সরকার থাকার জন্য। না হলে বাংলাদেশের চারদিকে যে প্রচুর শত্রুতামি সৃষ্টি হচ্ছে, রাষ্ট্র নিরাপত্তা না দিতে পারলে মানুষ হাতে অস্ত্র তুলে নেবে, যে যার মতো যেভাবে পারবে সেভাবে তুলে নেবে। বিশৃঙ্খল হওয়ার দরকার নেই, শৃঙ্খলার সহিত সব কিছু হোক। আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুন, দেশের সকলকে নিরাপদে রাখুন, সকল ধর্ম মতের লোক শান্তিতে যেন বসবাস করতে পারে, আল্লাহ সে ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আবার দেখা হবে।